হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জিএসটির ব্যাপারে জানবো। জিএসটি কি, জিএসটির কি কি ক্লাসিফিকেশন রয়েছে, সিজিএসটি কি, এসজিএসটি কি, আইজিএসটি কি, ইউটিজিএসটি কি, এই সমস্ত কিছু আমরা ডিটেলে জানবো। এছাড়া জিএসটি আসার আগে যে ট্যাক্সের সিস্টেম ছিল, মানে এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, এর সঙ্গে জিএসটির কি কি পার্থক্য রয়েছে, জিএসটি আইএন বা জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার কাদেরকে নিতে হয় এবং কাদের জন্য নেওয়াটা ম্যান্ডেটরি, কোন কোন আইটেমে এখনো পর্যন্ত জিএসটি চালু হয়নি, মানে কোন কোন আইটেমগুলোকে জিএসটির বাইরে রাখা হয়েছে, সেইগুলো আমরা ডিটেলে দেখব। তার সঙ্গে আমরা এটাও দেখব যে কিছু কিছু আইটেম রয়েছে যেগুলোতে 0% জিএসটি নেওয়া হয়, কিছু কিছু আইটেম রয়েছে যেগুলোতে 5% নেওয়া হয়, কিছু কিছু আছে যেগুলো 12%, আবার 18%, হাইয়েস্ট যে জিএসটিটা নেওয়া হয় সেটা হচ্ছে 28%। তো এই সমস্ত কিছু আমরা দেখব। তারপরে যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখব সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং আউটপুট ট্যাক্স ক্রেডিট। এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটা কিন্তু জিএসটির খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার্স। কারণ পুরনো যে ট্যাক্সের সিস্টেম ছিল, যখন ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স নেওয়া হতো, তখন কিন্তু এই ইনপুট ট্যাক্স ক্রেডিটের কোনো কনসেপ্ট ছিল না। এই ইনপুট ট্যাক্স ক্রেডিট কি, আউটপুট ট্যাক্স ক্রেডিট কি, এই বিষয়ে আমি ডিটেলে আপনাদেরকে বলবো। তার সঙ্গে আমরা এটাও দেখবো যে জিএসটি আসার পরে মানুষ এত আন্দোলন শুরু করে দিয়েছিল কেন, মানে অনেক মানুষ আছে যারা প্রোটেস্ট করতে শুরু করে, জিএসটির বিরোধিতা করতে শুরু করে। তো এরা কেন এরকমটা করছিল সেগুলো আমরা ডিটেলে দেখবো। তো চলুন শুরু করা যাক। ট্যাক্স বেসিক্যালি দুই রকমের হয়, এক হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স বলতে যার উপর ট্যাক্সটা লাগু হচ্ছে সে যখন ডাইরেক্টলি গভর্নমেন্টকে ট্যাক্সটা দিয়ে দেয় তখন বলা হয় তাকে ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ইনহেরিটেন্স ট্যাক্স, গিফট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এরকম অনেক ট্যাক্সেশন রয়েছে। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে সবচেয়ে বেশি যে ট্যাক্সটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স মানে বেসিক্যালি কোম্পানিজের যখন কোনো প্রফিট হয় তখন তারা তার উপরে যে ট্যাক্সটা দেয় তখন সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। তো গভর্নমেন্ট যত ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করে তার মধ্যে 53%ই কর্পোরেট ট্যাক্স থেকে আসে। তো এই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের কনসেপ্ট। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স বলতে, যেমন আমি যদি বাজার থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনি তাহলে কিন্তু আমি ডাইরেক্টলি গভর্নমেন্টকে তার উপর কোনো ট্যাক্স দিচ্ছি না, আমি কোম্পানিকে ট্যাক্সটা পে করছি। মানে তার উপর যে এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেলস ট্যাক্স, ভ্যাট, এই সমস্ত কিছু আছে সেগুলো কোম্পানি আমার কাছ থেকে কালেক্ট করছে, তারপরে কোম্পানিটা গিয়ে তখন গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে। তো এই যে জিএসটি, এটা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। তো এই যে এত কিছু ছিল, এক্সাইজ ডিউটি, সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ভ্যাট, এই সমস্ত কিছুকে রিপ্লেস করে দিয়েছে জিএসটি। জিএসটি নিয়ে আসার এটাই মূল উদ্দেশ্য ছিল যাতে ইন্ডিয়ার যে ট্যাক্সেশন সিস্টেম রয়েছে সেটাকে আরো সিম্পলিফাই করা যায়। এই যে এত কিছু ট্যাক্স রয়েছে, ভ্যাট, সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এই সমস্ত কিছু ক্যালকুলেট করতে করতে মানে যে অ্যাকচুয়ালি বিজনেসটা করছে তার ট্যাক্সের ক্যালকুলেশন করতে করতেই মানে প্রচুর সময় নষ্ট হয়ে যেত। এবং কেউ যদি নতুন কোনো কোম্পানি শুরু করবো মনে করে তখন তাকেও এই সমস্ত কিছু জানতে হয়। তো এই সমস্ত কিছুতে প্রচুর টাইম ওয়েস্ট হয়। তো গভর্নমেন্ট জিএসটিটা এই জন্যই নিয়ে এসেছিল যাতে ইন্ডিয়ার যে ট্যাক্সেশন সিস্টেম আছে সেটাকে সিম্পলিফাই করা যায়, যাতে যে কেউ জিনিসটা বুঝতে পারে। পুরনো যে ট্যাক্সেশন সিস্টেম ছিল তার মধ্যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট সবচেয়ে বেশি পপুলার ছিল। কিন্তু এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাটে কিছু খামতি ছিল। সেগুলো কি ছিল? বিভিন্ন স্টেট বিভিন্ন রেট চার্জ করতো। যেমন ইউপিতে যদি 12% ভ্যাট নেওয়া হয় তাহলে বিহার হয়তো 14% ভ্যাট নিত, ওয়েস্ট বেঙ্গলে হয়তো সেটা 13% ছিল। তো এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভ্যাটের রেট ছিল। তো সেই জন্য বাইরে থেকে কোনো কোম্পানি যদি ইন্ডিয়াতে এসে কোনো কলকারখানা তৈরি করে এবং ইন্ডিয়াতে যদি প্রোডাক্ট বিক্রি করতে থাকে তখন তাদেরকে এই ট্যাক্সের সিস্টেম বুঝতে বুঝতেই তাদের মাথা খারাপ হয়ে যেত। তো সেই জন্য তারা মানে ইন্ডিয়াতে খুব একটা ম্যানুফ্যাকচারিং হাব বা কোনো কিছু তৈরি করতে চাইতো না, যাতে এই এত কমপ্লিকেটেড ট্যাক্সের সিস্টেম মানে বোঝাটা খুবই মুশকিল। তো এটা ভ্যাটের একটা ড্রব্যাক ছিল। সেকেন্ড যেমন হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স। আর থার্ড যেটা আমরা একটু আগেও দেখলাম যে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কোন রকম ইনপুট ট্যাক্স ক্রেডিটের কনসেপ্ট ছিল না। তো ইনপুট ট্যাক্স ক্রেডিটটা কি আমরা একটু ডিটেলে বুঝে নিই। তো মনে করুন আমার একটা কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে এবিসি কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড। তো এখানে আমি কনসালটেন্সি প্রোভাইড করি। তো এই কোম্পানি সেট আপ করার জন্য এবং আমার যে সার্ভিস রয়েছে সেটা মানুষকে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিনতে হবে, যেমন টেবিল, চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ, এই সমস্ত কিছু। তো মনে করুন আমি একটা ল্যাপটপ কিনেছি আমার কোম্পানির জন্য যার দাম হচ্ছে 50,000 টাকা এবং তার মধ্যে 18% জিএসটি ইনক্লুড আছে। তো 18% জিএসটিটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে ল্যাপটপটার দাম হচ্ছে 42,400 টাকা। তো যখনই আমি এই 50,000-এর ল্যাপটপটা কিনেছি তখন গভর্নমেন্টকে অলরেডি আমি 7,600 টাকা মতো জিএসটি পেমেন্ট করে দিয়েছি, কারণ তার দাম ছিল 42,400 টাকা
আর 7,600 টাকা জিএসটি ইনক্লুড হয়ে দাম হয়েছে 50,000 টাকা। জিএসটি দুভাবে ফাইল করা যায়, এক হচ্ছে মান্থলি আর একটা হচ্ছে কোয়ার্টারলি। তো মনে করুন আমার সেই কোয়ার্টারে মোট জিএসটি হয়েছে 1,00,000 টাকার, মানে আমি যে সার্ভিসটা প্রোভাইড করেছি সেখান থেকে আমাকে 1,00,000 টাকা জিএসটি পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে। যেহেতু আমি 50,000-এর ল্যাপটপটা কেনার সময় 7,600 টাকা জিএসটি অলরেডি পেমেন্ট করে দিয়েছি, সেহেতু আমি ওই 7,600 টাকা ইনপুট ক্রেডিট পেয়ে যাব। মানে আমার যে জিএসটি অ্যামাউন্ট হবে 1,00,000 টাকার যে জিএসটি হয়েছে আমার সেই কোয়ার্টারে, সেখান থেকে আমি 7,600 টাকা বাদ দিয়ে যে 92,400 টাকা মতো জিএসটি হচ্ছে সেটা আমাকে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। তো এটাই বেসিক্যালি ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা। এর আগে যে ভ্যাট সিস্টেম ছিল বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেখানে কিন্তু এই ধরনের কোনো কনসেপ্ট ছিল না। তো সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমাকে 1,00,000 টাকায় ট্যাক্স পেমেন্ট করতে হতো গভর্নমেন্টকে। আমি কিন্তু এই ল্যাপটপটা কেনার জন্য যে জিএসটিটা অলরেডি পেমেন্ট করে দিয়েছি বা যে ট্যাক্সটা অলরেডি পেমেন্ট করে দিয়েছি, তার কোনো রকম ইনপুট পেতাম না। তো এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো অ্যামাজনে এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টটা ওপেন করার সময় আমি আমার যে জিএসটি নাম্বার সেটা অলরেডি দেওয়া আছে। তো এখানে যদি আমি আইফোন সার্চ করি, আইফোন 13, আইফোন 14 বেরিয়ে গেছে, 14। তো আইফোনের 14-এর আপনি যদি দামটা দেখেন তাহলে এখানে বড় বড় করে লেখা আছে 67,711 টাকা 86 পয়সা। তো আপনি যদি অ্যামাজন ওপেন করেন তাহলে দেখবেন আপনাকে এই যে 79,900 টাকা সেইটা দাম দেখাচ্ছে। আমাকে যে এই 67,711 টাকা দাম দেখাচ্ছে এটা এক্সক্লুডেড জিএসটি। দেখুন এখানে লেখা আছে এক্সক্লুডেড অফ জিএসটি, মানে এই আইফোনটা কেনার সময় আমাকে 79,900 টাকায় পেমেন্ট করতে হবে। কিন্তু আমি যখন আমার ফার্মের জন্য জিএসটি পেমেন্ট করতে যাব তখন সেখান থেকে এই যে 12,000 টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাব। মানে আমার যদি যেমনটা বললাম কোয়ার্টারলি যদি 1,00,000 টাকা জিএসটি পেমেন্ট করতে হয় তাহলে আমাকে 12,000 টাকা মাইনাস করে 88,000 টাকায় জিএসটি পেমেন্ট করতে হবে। আমি যে এই বিজনেস পারপাসের জন্য আইফোনটা কিনেছিলাম সেখান থেকে আমার জিএসটিটা বাদ দিয়ে ফোনটার দাম আমার 67,711 টাকা পড়বে। তো জিএসটি আইএন নাম্বার যদি আমরা দেখি, জিএসটি আইএন নাম্বার মানে বেসিক্যালি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো জিএসটি নাম্বারে প্রথম যে দুটো ডিজিট থাকে সেটা হচ্ছে স্টেট কোড। আপনি কোন স্টেট থেকে বিলং করছেন তার উপর ডিপেন্ড করছে এই প্রথম দুটো ডিজিট কি হবে। আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গে যেমন প্রথম দুটো ডিজিট হচ্ছে 19। তারপরে যে 10টা লেটার থাকবে সেটা হচ্ছে আপনার প্যান কার্ড নাম্বার। তারপরে যে এই 1টা থাকবে সেটা হচ্ছে এন্টিটি নাম্বার অফ দ্য সেম প্যান হোল্ডার ইন এ স্টেট। তারপরে এই Z5 এটা র্যান্ডামলি নেওয়া হয়। তো জিএসটির ক্লাসিফিকেশন যদি আমরা দেখি তাহলে জিএসটি মূলত 4 প্রকারের: সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এবং ইউটিজিএসটি। সিজিএসটি মানে হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এসজিএসটি মানে হচ্ছে স্টেট, আইজিএসটি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর ইউটিজিএসটি মানে হচ্ছে ইউনাইটেড টেরিটরি যেগুলো আছে, ইউনাইটেড টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কোনো প্রোডাক্টে যদি 18% জিএসটি লাগে তার মধ্যে 9% যায় সেন্ট্রালের কাছে এবং 9% যায় স্টেটের কাছে। মানে 9% লাগে সিজিএসটি এবং 9% লাগে এসজিএসটি। তো এই জিনিসগুলোই মানুষ প্রথমে বুঝতে পেরেছিল না। তারা ভেবেছিল যে 18% জিএসটি আমার কাছ থেকে নেওয়া হচ্ছে, সেটা সিজিএসটিও 18% নেওয়া হবে, এসজিএসটিও 18% নেওয়া হবে, আইজিএসটি 18% নেওয়া হবে বা ইউটিজিএসটিও 18% নেওয়া হবে। মানে কোথায় থেকে যে তাদের মাথায় এইসব ভাবনা এলো কে জানে। মানে এত যদি ট্যাক্স নিয়ে নেয় গভর্নমেন্ট তাহলে জিনিসপত্র মানুষ বেচবেক করে। সেটা না, 18% যে জিএসটিটা নিচ্ছে সেটা হচ্ছে 9% সেন্ট্রালের কাছে যাবে আর 9% স্টেটের কাছে যাবে। দেখুন এই যে 9% সেন্ট্রালের কাছে যাচ্ছে এবং 9% স্টেটের কাছে যাচ্ছে, এটা তখনই যাবে যখন কোনো একটা প্রোডাক্ট সেম স্টেটে ম্যানুফ্যাকচার হয়ে ওই স্টেটেই বিক্রি হচ্ছে। তো মনে করুন একটা টেবিল আছে যেটা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং সেই টেবিলটা পশ্চিমবঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে, তখন সেই টেবিলটার উপরে 18% যে জিএসটি নেওয়া হবে সেটা 9% সেন্ট্রালের কাছে যাবে, 9% স্টেটের কাছে যাবে। তো চলুন বুঝে নেওয়া যাক আইজিএসটিটা কি। তো মনে করুন একটা টেবিল গুজরাটে তৈরি হয়ে বিক্রি হচ্ছে ইউপিতে, তো এখানে ডাইরেক্টলি কিন্তু আইজিএসটি লেগে যাবে। এখানে কিন্তু আর জিএসটি লেখা থাকবে না, এখানে লেখা থাকবে আইজিএসটি। এই যে 18% জিএসটি এর মধ্যে 9% সেন্ট্রাল নেবে আর বাকি যে 9% থাকলো এসজিএসটিটা, ওটা কিন্তু সেই স্টেটকে দেওয়া হবে যেখানে জিনিসটা বিক্রি হচ্ছে। মানে গুজরাটে জিনিসটা তৈরি হলো, গুজরাট কিন্তু কোনো রকম জিএসটি পাবে না, এখানে জিএসটিটা পাবে ইউপি গভর্নমেন্ট। কেন? কারণ সেখানে গিয়ে জিনিসটা বিক্রি হয়েছে। এই জন্য আইজিএসটিকে বলা হয় ডেস্টিনেশন জিএসটি। যে রাজ্যে গিয়ে অ্যাকচুয়ালি জিনিসটা বিক্রি হচ্ছে সেই রাজ্যকে জিএসটিটা দেওয়া হয়। তো এখানে গুজরাটের লাভ কোথায়? গুজরাটের লাভ এটাই যে সেই রাজ্যে যেহেতু ফ্যানটা তৈরি হয়েছে
সেহেতু সেই রাজ্যে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে, মানুষ কাজ পেয়েছে। সেম যদি কোনো জিনিস রাজস্থানে তৈরি হয় আর বিক্রি হয় মহারাষ্ট্রে, তাহলে মহারাষ্ট্র গভর্নমেন্ট এখানে 9% যে এসজিএসটিটা আছে সেটা পেয়ে যাবে। আইজিএসটি যেটা নেওয়া হয় সেটা বেসিক্যালি অর্ধেকটা সেন্ট্রালের কাছে যায় এবং অর্ধেকটা যায় সেই রাজ্যে যেখানে জিনিসটা অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে ইউটিজিএসটি কি? ইউটিজিএসটির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দিল্লি, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, লাদাখ, পন্ডিচেরি এই নিয়ে মোট 8টা ইউনাইটেড টেরিটরি রয়েছে। তো যখন কোনো স্টেট জিএসটিটা পাচ্ছে তখন তাকে বলা হচ্ছে এসজিএসটি। সেই রকমই কোনো ইউনাইটেড টেরিটরি যখন জিএসটিটা পাবে তখন তাকে বলা হবে ইউটিজিএসটি, ইউনাইটেড টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো যদি কোনো জিনিস চণ্ডীগড়ে তৈরি হয়ে চণ্ডীগড়ে বিক্রি হয়ে যায়, তাহলে যে 9% জিএসটিটা আসছে সেটা পুরোটাই চণ্ডীগড় গভর্নমেন্ট পাবে। তখন এই জিএসটিটাকে এসজিএসটি না বলে ইউটিজিএসটি বলা হবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে, কনসেপ্ট সেম। যেহেতু এটা ইউনাইটেড টেরিটরি সেই জন্য ইউটিজিএসটি, যদি কোনো স্টেট জিএসটিটা পাবে তখন তাকে বলা হবে এসজিএসটি, বাস এটাই। আর সেন্ট্রালের তো সবসময় পাবে, কারণ পুরো যে এলাকা রয়েছে সেটা পুরোটাই সেন্ট্রালের আন্ডারে রয়েছে। তো যদি এই সেম টেবিলটা গুজরাটে তৈরি হয়ে চণ্ডীগড়ে বিক্রি হতো, তাহলে যে 18% আইজিএসটি লাগছে এর মধ্যে 9% তো সেন্ট্রাল পেয়ে গেল, আর বাকি যে 9% থাকলো সেটা ইউটিজিএসটির ফর্মে চণ্ডীগড় গভর্নমেন্ট পাবে। কিন্তু যদি টেবিলটা চণ্ডীগড়ে তৈরি হয়ে চণ্ডীগড়ে বিক্রি হয়ে যায়, তাহলে এখানে 18% জিএসটির মধ্যে 9% সিজিএসটি এবং 9% ইউটিজিএসটি লেগে যাবে, যেহেতু চণ্ডীগড় একটা ইউনাইটেড টেরিটরি। এখানে একটা অ্যামাজনের ইনভয়েস আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে 18% জিএসটিটা নেওয়া হয়েছে সেটা আইজিএসটি, মানে ইন্টিগ্রেটেড জিএসটি। সুতরাং এটা দেখে বোঝা যাচ্ছে যে জিনিসটা একটা রাজ্যে তৈরি হয়েছে এবং অন্য রাজ্যে এসে জিনিসটা বিক্রি হয়েছে। এটা যদি মনে করা যায় মহারাষ্ট্রে যদি তৈরি হয়, তাহলে মহারাষ্ট্রে যদি বিক্রি হয়ে যেত তাহলে এখানে সিজিএসটি লেখা থাকতো আর এসজিএসটি লেখা থাকতো। তো এটাই বেসিক্যালি এসজিএসটি, সিজিএসটি এবং আইজিএসটির তফাৎ। সবসময় মনে রাখবেন আইজিএসটি হচ্ছে সিজিএসটি এবং এসজিএসটির কম্বিনেশন। কিন্তু এখানে তফাৎটা এটাই, সিজিএসটি তো সেন্ট্রাল পেয়েই যাবে, কিন্তু এসজিএসটি সেই রাজ্যই পাবে যে রাজ্যে জিনিসটা বিক্রি হবে। তো এবার আমরা জানবো যে কাদের কাদেরকে জিএসটি নাম্বার নিতেই হবে বা কাদের কাদের জিএসটি নাম্বার নেওয়াটা ম্যান্ডেটরি। যেমন কেউ ধরুন ই কমার্স বিজনেস করতে চাই, মানে অনলাইনে জিনিসপত্র বিক্রি করতে চাই, জিনিসপত্র বা কোনো সার্ভিসও হতে পারে। অনলাইনে যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনাকে জিএসটি নাম্বার ম্যান্ডেটরি, জিএসটি নাম্বার আপনার লাগবেই। আবার যদি আপনার অ্যানুয়াল টার্নওভার 20 লাখের বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আপনার জিএসটি নাম্বার নেওয়াটা ম্যান্ডেটরি। এবার কিছু স্পেশাল ক্যাটাগরি স্টেট আছে যেখানে 10 লাখ টাকার টার্নওভার হলেই জিএসটি নাম্বার নিতে হয়, যেমন জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নর্থ ইস্টের কিছু স্টেট আছে, সেগুলোতে 10 লাখ টাকার বেশি টার্নওভার হলেই জিএসটি নাম্বার নিয়ে নিতে হয়। কিন্তু বাকি যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেখানে 20 লাখ টাকার বেশি টার্নওভার হলে তখনই জিএসটি নাম্বার লাগবে। 20 লাখ টাকার কম হলে জিএসটি নাম্বার নেওয়ার দরকার নেই। যে সমস্ত গুডস এবং সার্ভিস এক্সপোর্ট করা হয় সেগুলো কিন্তু জিএসটি ফ্রি, মানে সেগুলোতে কোনো রকম জিএসটি লাগে না। তো 0% জিএসটি ক্যাটাগরিতে আছে যেমন দুধ, ডিম, দই, লস্যি, এই সমস্ত কিছু। আনব্র্যান্ডেড আটা, আনব্র্যান্ডেড আটা বলতে এখানে আটাটা যদি খোলা বিক্রি করা হয় তাহলে কিন্তু 0% জিএসটি, কিন্তু ওই আটাটাই যখন প্যাকিং করে লেবেল লাগানো হবে তখন কিন্তু ওটাতে জিএসটি লেগে যাবে। সেম আমি যদি 5%-এর ক্যাটাগরিতে দেখি তাহলে 5%-এর ক্যাটাগরিতে যেমন চা, চিনি, রেজিন, প্যাকড পনির, এখানে দেখুন লেখা আছে প্যাকড পনির। পনিরটাকে যখন প্যাক করা হবে এবং তার উপরে লেবেল লাগানো হবে তখন কিন্তু 5% জিএসটি লাগবে। কিন্তু যদি পনিরটা খোলা বিক্রি করা হয়, কোনো রকম ব্র্যান্ডিং না করে, লেবেল না লাগিয়ে বিক্রি করা হয়, তাহলে কিন্তু জিএসটি লাগবে না। ফুটওয়্যার যে জুতো আছে 500 টাকার নিচে সেগুলোতে 5% জিএসটি, জামা কাপড় যেগুলো 1000 টাকার নিচে আছে সেগুলোতে 5% জিএসটি। এবার যদি আমরা 12% জিএসটি ক্যাটাগরিতে দেখি তাহলে দেখবেন বাটার, ঘি, ফ্রুট জুস, এই সমস্ত কিছু 12%-এর ক্যাটাগরিতে চলে আসে। এরপরে যদি আমরা 18%-এ দেখি তাহলে দেখবেন এখানে হেয়ার অয়েল, টুথপেস্ট, সোপ, পাস্তা, এই সমস্ত কিছু, যে প্রিন্টার, কম্পিউটারগুলো থাকে, এই সমস্ত কিছু কিন্তু 18%-এর ক্যাটাগরিতে চলে আসে। এবার 28%-এর ক্যাটাগরিতে কি কি জিনিস আছে? 28%-এর ক্যাটাগরিতে যেমন ছোট গাড়ি, স্মল কার যেগুলো হয় সেগুলো 28%-এর ক্যাটাগরিতে। হাই এন্ড মোটর সাইকেল, আর এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোকে এখনো জিএসটির আন্ডারে নিয়ে আসা হয়নি, যেমন পেট্রোল, ডিজেল, ইলেকট্রিসিটি, অ্যালকোহল, ন্যাচারাল গ্যাস, এই সমস্ত কিছুকে এখনো পর্যন্ত জিএসটির আন্ডারে নিয়ে আসা হয়নি। সেগুলোকে এখনো যে এক্সাইজ ডিউটি, ভ্যাট, এই সমস্ত কিছু পুরনো যে ট্যাক্সেশন সিস্টেম ছিল সেই অনুযায়ী এখনো ট্যাক্স নেওয়া হয়। পেট্রোলের উপর যেমন এক্সাইজ ডিউটি 25 থেকে 35% পর্যন্ত নেওয়া হয়, ভ্যাটও সেরকম 18 থেকে 30% পর্যন্ত নেওয়া হয়।
ইলেকট্রিসিটি যদি আমরা দেখি, ইলেকট্রিসিটিতেও 5% থেকে 25% অবধি ট্যাক্স নেওয়া হয়। অ্যালকোহলেও আপ টু 85% ট্যাক্স নেওয়া হয়, মানে 30% থেকে 85% পর্যন্ত অ্যালকোহলে ট্যাক্স নেওয়া হয়। 85% ট্যাক্স মানে আপনি বুঝতে পারছেন, 100 টাকার যদি জিনিস হয় তাহলে 15 টাকা কোম্পানিটা পাচ্ছে আর 85 টাকা গভর্নমেন্ট পাচ্ছে। তো প্রথমে আমরা যখন ইনপুট ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে দেখলাম, তখন আমরা কি দেখেছিলাম, আমরা এই ল্যাপটপটা কেনার জন্য যে জিএসটিটা পেমেন্ট করে দিয়েছিলাম, সেটা কিন্তু আমার যে জিএসটি অ্যামাউন্ট হয়েছে, জিএসটি বিল হয়েছে সেই কোয়ার্টারে, সেখান থেকে মাইনাস হয়ে গিয়েছে। তো যদি এমনটা হয় যে আমি যার কাছ থেকে জিনিসটা কিনছি তার যদি জিএসটি রেজিস্ট্রেশন না থাকে, তখন কি হবে? এখানে চলে আসে রিভার্স চার্জ মেকানিজম। রিভার্স চার্জ মেকানিজম বলতে, তো আমি যদি ওই সেম টেবিলের উদাহরণ দিই, তাহলে ওই টেবিলটা কেনার জন্য যে কার্ডটা আমি কিনছি যার কাছ থেকে, তার কিন্তু কোনো রকম জিএসটি রেজিস্ট্রেশন নেই। তো সে একটা আনরেজিস্টার্ড পার্সন। তো আমি তার কাছ থেকে যখন কার্ডটা কিনে টেবিলটা তৈরি করব, তার উপর তো আমাকে জিএসটি দিতেই হবে গভর্নমেন্টকে। যেহেতু আমার কাছ থেকে জিএসটি নাম্বার আছে, সেহেতু আমাকে জিএসটি দিতেই হবে। তো এখানে যে পুরো জিএসটিটা থাকছে সেটা কিন্তু সমস্তটা আমার উপরে লাগু হয়ে যাবে। তো আন্ডার সেকশন 9A অফ সিজিএসটি এটা বলে যে আমি যদি আনরেজিস্টার্ড পার্সনের কাছ থেকে কোনো রকম র মেটেরিয়াল কিনি এবং সেটা যদি আমি বিক্রি করি, তখন যে জিএসটিটা লাগছে সেটা কিন্তু সম্পূর্ণটা আমার উপরে লাগবে। তো তখন যদি এই টেবিলটার দাম 1000 টাকা হয় এবং তার উপর 18% আইজিএসটি লেগে যায়, যে 180 টাকা জিএসটি লাগলো সেটা সম্পূর্ণ আমার উপর লাগবে। আমি কিন্তু যার কাছ থেকে আমি জিনিসটা কিনেছিলাম, মানে যার কাছ থেকে আমি কার্ডটা কিনেছিলাম, তাকে কিন্তু পাস অন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে ডিসাইড করতে হবে যে আমি কাস্টমারকে কত টাকায় জিনিসটা বিক্রি করব। যেহেতু আমি একজন জিএসটি আনরেজিস্টার্ড পার্সনের কাছ থেকে জিনিসটা কিনেছি, সেই জন্য যে রিভার্স চার্জ মেকানিজম, সেই অনুযায়ী সম্পূর্ণ জিএসটিটা আমাকেই পেমেন্ট করতে হবে। তো এই হলো জিএসটির সম্পূর্ণ কনসেপ্ট। আশা করি জিএসটির যে মূল বিষয়গুলো ছিল সেগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পেরে গিয়েছেন। সুতরাং আমরা এই ভিডিওতে কি কি দেখলাম, জিএসটি কি, জিএসটির কি ক্লাসিফিকেশন রয়েছে, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি, জিএসটি আসার আগে ট্যাক্সেশন সিস্টেম কেমন ছিল, কাকে জিএসটি নাম্বার নিতে হবে, মানুষ কেন রেগে গিয়েছিল জিএসটির ওপর, জিএসটি এক্সক্লুডেড আইটেম কি কি আছে, 0% জিএসটি, 5%, 12%, 18%, 28% জিএসটি কোন কোনগুলোতে লাগে, সমস্ত কিছু আমরা জানলাম। ইনপুট ট্যাক্স ক্রেডিট কি, আউটপুট ট্যাক্স ক্রেডিট কি, এগুলো আমরা জেনে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনারা যত শেয়ার করবেন তত আমার মোটিভেশন বাড়বে। আমি আরও ভালো ভালো এরকম ডিটেলড ভিডিও বানাতে থাকবো। সুতরাং সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।